হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি, অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন প্লিজ একটু জানাবেন। আমার সবাই ফ্রেন্ড সার্কেলেই আমার ভিডিও দেখে, এটা আমিও জানি। আজকে কি মনে হলো জানি না, এই চুটকুটার জন্য, এই যে হা করে আছে এই চুটকুটা বলে তুমি কেন ভিডিও ছাড়ো না, ও আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। তাই ভাবলাম না থাক আর অলসতা না, এই যে ক্লিপসগুলো আছে এগুলাকে গুছিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর ও ও দেখলে খুব খুশি হবে, ওরও ক্লিপস আছে, সবার আমাদের স্মৃতি আছে এই ভিডিওতে। তো চলুন একটা নতুন একটা সেশন আবার স্টার্ট করি, আমাদের ভিডিওর চেষ্টা করব। সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা না আমার দেওয়া উচিতই, কেননা আমার জীবনে একটা নতুন ছোট্ট রাজপুত্র এসছে, যার জন্য বিগত 1 বছরের উপরে আমি কোনো ভিডিও বা কোনো কিছু শেয়ার করিনি, ইউটিউবে করিনি। ফেসবুকে টুকটাক বেবি হওয়ার পর, ও এখন 7 মাস বয়স, এখন টুকটাক একটু ভিডিও না হলেও একটু ছবি টবি তো পোস্ট করাই হয়। তো চলুন, ফার্স্ট পার্ট তো দেখেছেন কলকাতায় আসার, এটারও সেকেন্ড পার্ট আমরা পুরীতে ঘুরতে গেছিলাম, তারপর পুরীর আগে পরে যা হবে দেখতে থাকুন, বুঝে যাবেন আশা করি। তো যেটা আমি যখন এই ট্রিপের থেকে বাড়িতে এসেছি সেদিন ছিল হচ্ছে 2024-এর প্রথম দিন, 1 জানুয়ারি। আর সেদিনই আমার ট্রেন থেকে নামার পরেই আমার শরীরটা আগের দিন না 2-3 দিন আগের থেকে একটু খারাপ লাগছিল। আমি না বুঝতে পারছিলাম না যে আমি তো তখন প্রেগনেন্ট। আমি এই প্রেগনেন্ট অবস্থাতেই সমুদ্রে ঝাপাঝাপি লাফালাফি, এই টোটাল ট্রিপে ভিডিওটা দেখতে পাবেন। প্রচুর ঘুরেছি, প্রচুর হেঁটেছি, মানে এক দিনে আমার 10,000 স্টেপ কমপ্লিট হয়ে যেত হেঁটে হেঁটে। তো সেই জন্যই নাকি আমি ভাবলাম দিদি বলো কী ব্যাপার, তোর শরীরটা এত খারাপ কেন লাগছে? তা আমি বললাম কি এই ঘোরা ঠোরার জন্য। বলে তুই ঘুমাচ্ছিস খাচ্ছিস আনন্দে আছিস, তবুও তোর চোখের নিচে কালি পড়লো। আর আমার 2-3 দিন আগে থেকে না প্রচুর কোমর ব্যথা। আমাদের পার্ক স্ট্রিটে যাওয়ার কথা ছিল, আমি গেলাম না, বড়দিন চলছে। আমি বললাম না আমি যেতে পারবো না, শুন দিদি রে আমার শরীরটা খুব খারাপ। তো আমি আমার মনের মধ্যে, আমাদের তো একটা বেবি প্ল্যান চলছিলই, তো সেই ক্ষেত্রে মানে ভাবিনি জিনিসটা, প্ল্যানটায় এই আমার বেবি কাঁদছে। দাঁড়ান, এই যে রাজপুতকে চুপ করালাম, তাহলে এখন তোমার গল্পটা একটু বলি, সবার সাথে একটু শেয়ার করি। তুমি কিভাবে আসলে? হ্যাঁ বলবো। তো আমি তো হচ্ছে যখন ট্রেনের থেকে নামলাম, আমি ওকে বললাম যে শোনো, আমি রাস্তার থেকে একটা হচ্ছে পেগা নিউজ কিনবো। জানি না আমার মন কেন জানি বলছে আমার হতে পারে, মেবি। তো মনের মধ্যে তো একটা আমার সিগন্যাল দিয়েছে না হতে পারে এটা। আমার 5 তারিখে পিরিয়ড হওয়ার ডেট ছিল, বাট আমি 1 তারিখে সেটা চেক করেছি। আমি বাড়িতে এসে সব কিছু রেখে আগে আমি টেস্ট করেছি, টেস্ট করে টেস্ট কিটটা দেখিনি, আমি সব কাজ করলাম। কাজ করার পর মোটামুটি আধ ঘন্টা পর আমি যখন চেক করি দেখি 2টো দাগ, তাও খুবই স্পষ্ট। আমি তো জাস্ট স্টক, এ ভগবানে কি হলো, মানে আনন্দ করব নাকি ভাববো নাকি কি করব, মানে জাস্ট আমার ইমাজিনের বাইরে যে এটা কি হলো। যাক, তারপর খুব খুশি হলাম। ঠিক আছে, আসবে একজন রাজপুত্র বা রাজপুত্রী, আমার কোনো কিছুতেই সমস্যা ছিল না, যা হবে আমি খুশি মনে অ্যাকসেপ্ট করব। আমি ডক্টর দেখালাম, সব হলো ঠিক। তার ডক্টর দেখানোর 2 সপ্তাহ মাথা থেকে আমার হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হলো। তো সেদিন তো খুব মন খারাপ, কান্নাকাটি, প্রচুর মন খারাপ। রবিবার ছিল, তারপরের দিন সোমবার ডক্টরের কাছে গেলাম। ডক্টর ফার্স্ট আমাকে আলট্রাসোনোগ্রাফি টেস্ট দিল। সেখানে ধরা পড়লো যে আমি এই যে এত ট্রাভেল করার জন্য এত বোঝাবাজি টানছিও, কেননা আমার ঠিক তার কদিন পরে আমার দাদার বিয়েরও ভিডিও করে রাখছি, সেগুলো পোস্ট করিনি। সেই দাদার বিয়ের জন্য অনেক কেনাকাটিও করছি, টুকটাক প্রচুর লাগেজপত্রের বিষয় হয়ে গেছিলো, যেহেতু আমি আর পাপা ছিল, ছেলে তো ছোট, তো দুজনে মিলেই টানছি। ও আমাকে না বলেছিল যে না তুমি এত ভারী বোঝা নিও না, আমি পারবো, আমি পারবো, আমি করবো। ওই হাঁটাহাঁটি বোঝা টানাটানি এর ফলে হয়তো কোনোভাবে আমার ওভারিতে একটু চাপ পড়ে গেছিলো, যার জন্যই আমার ওভারির গায়ে রক্ত জমাট হয়ে গেছিলো, সেটাই ব্লিডিং আকারে মানে আমার হচ্ছিল। তো ডক্টর আমাকে স্ট্রিক্ট রেস্ট্রিকশন দিয়ে দিল যে খুব সাবধানে থাকতে হবে, খুব কেয়ার নিতে হবে নিজের। আমি তো মানে প্রায় 2-2.5 মাস খুব কেয়ারে ছিলাম। আমার শাশুড়ি মা আমাকে খুব কেয়ার করছে ওই টাইমে।
খুব কেয়ারে ছিলাম, হাজব্যান্ড, শাশুড়ি মা সবাই মিলে খুব কেয়ার করছে, তার জন্যই মানে ঠাকুর আর কোনো কষ্ট দেয়নি। কিন্তু কষ্টের মধ্যে কষ্ট একটা খুব ছিল, সেটা হলো যে আমাকে সপ্তাহে 2টো করে ইঞ্জেকশন নিতে লাগতো এই ব্লিডিং বন্ধ হওয়ার জন্য। ওটা খুব খুব কষ্টের। আমি তো মানে একটাই চিন্তায় ছিলাম যে যতদিন না অবধি আমি 5 মাসের যে একটা ওভারঅল যে একটা চেক আপ হয় না, আল্ট্রাসোনোগ্রাফি হয়, সেই আল্ট্রাসোনোগ্রাফিটা করার পর যে বাচ্চার সব কিছু ঠিকঠাক, অর্গানস ঠিকঠাক আছে নাকি, সেটাকে যে কী আল্ট্রাসোনোগ্রাফির নামটা আবার মনে পড়ছে না, সেটা করার পর আমি একটু মানে ধাতস্থ হবো, সেই ক্ষেত্রে টাইমটা পার হচ্ছিল। তারপর 5 মাস হলো, আমি সেই আল্ট্রাসোনোগ্রাফিটা করলাম। আল্ট্রাসোনোগ্রাফিটা করার পর ভগবানের অশেষ কৃপায় আমার বেবির সব কিছু একদম পারফেক্ট ছিল, হাত পা নাক মুখ চোখ সব ঠিকঠাক একদম। আমি এর মাঝখানে 2টো ডক্টর চেঞ্জও করে ফেলছিলাম, যে ডক্টর লাস্টে উনি আমার খুব ভালো লাগতো, ডক্টর বিধানচন্দ্র ওরাও, তার হাতে আমি মানে আমার বেবি হয়েছে, সেকেন্ড বেবি। তারপর সবই মোটামুটি ওভারঅল আমার প্রেগনেন্সি জার্নিতে সবই ঠিকঠাক ছিল, খালি একটা মানসিক চাপ ছিল যে বেবি যাতে ঠিকঠাক থাকে, কেননা যেহেতু প্রথম অবস্থা থেকেই এই ব্লিডিং, এই চিন্তা, টেনশন, মানে ভগবান আর আমার শিব বাবার একটা আশীর্বাদ ছিল যে আমি বাবাকে বলছিলাম, বাবা আমি তোমার মাথায় জল ঢালবো, তুমি আর সেদিনের পর থেকে তুমি আর কোনো ব্লিডিং মানে যাতে আমার না হয়, যাতে আমার বেবি ভালো থাকে। আমি এমন কোনো ভগবান নেই যে জাকি নাই যে ঠাকুর আমার বেবিটাকে ভালো রাখো, ভালো রাখো, ভালো রাখো। এই যে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছ, তারাও বলি আগে। তো ভগবান আমার মনোকামনা পূরণ করছে, আমার বেবি একদম ঠিক ছিল। বাবা অশেষ কৃপায় সেই শিবরাত্রির পর থেকে আমার কোনো ব্লিডিং হয়নি বা আর কোনো সমস্যাও হয়নি, সব একদম পারফেক্ট ছিল। তারপর আগস্টের 19 তারিখ রাখি পূর্ণিমার দিন আমার ছোট রাজপুত্র, হ্যাঁ ছোট রাজপুত্র আমার জীবনে আসলো, আমার ছোট রাজপুত্র। তারপর একটা নতুন জীবন, নতুন জার্নি। প্রথমে তো ভেবেছিলাম সব পারফেক্ট হবে, সব কিছু পারবো নিজের হাতে একা, আমার দ্বারা কোনো কিছু অসম্ভব না। কিন্তু হওয়ার পর বুঝতে পারলাম যে না, এখন একটু চাপ আছে। হওয়ার আগে একরকম চাপ, হওয়ার পরে আরেক রকম চাপ, তার মাঝখানে একটু আফটার ডেলিভারি একটু ডিপ্রেশনও চলছিল ব্রেনের মধ্যে, যে কিভাবে কি হবে না হবে। পোস্টপার্টাম ডিপ্রেশনে একটু 1 মাস 1.5 মাসের মতন ভুগেছি, 1.5 মাস না 2 মাসের মতন ভুগেছি আমি। সে সময় মাও খুব পাশে ছিল। আর তার মাঝখানেও যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার শাশুড়ি মা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো, ওনার 2টো হাত অপারেশন হয়েছে, শ্বশুরমশাই অসুস্থ ছিল। আমি একটা মানসিক চাপের মধ্যে গেছি, আমার কয়েকটা মাস মানসিক একটু চাপ গেছে। সেই সময় শাশুড়ি মাও হেল্প করতে খুব একটা পারতো না, যেহেতু তার হাতটাই মানে খারাপ, 2টো হাত। মা সে সময় খুব আমার হেল্প করেছে, আমার হাজব্যান্ড আমার পাশে ছিল। তো ঠাকুরের অশেষ কৃপায় এখন আমার হচ্ছে শিবা, আমার রাধে, আমার রিহানের 7 মাস বয়স। ও একদম পারফেক্ট আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। আর আমার রায়নও খুব ভালো, আপনারা তো ভিডিওতে দেখতেই পারলেন। রায়নের 6 বছরের বার্থডে আমরা কলকাতায় করেছিলাম। আর এই 7 বছরের বার্থডের কিছু ভিডিও ক্লিপসও রেখেছি, এটাও ছাড়বো, আমি রেখে দেবো। আমি বুড়ি বয়সে দেখবো যে না আমি এগুলো করেছি। চাইলে কিন্তু দেখেন, চাইলে কিন্তু একটু ছোটো 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 ক্লিপ রাখতে পারতাম চুটকুটা হওয়ার, কিন্তু ওই টাইমে যে ব্রেনে কী চলতো, মানে আমি নিজের মধ্যেই নিজে খয়ে থাকতাম সারাদিন। আর সবসময় একটা ফোকাস থাকতো যে ছোটোটা যাতে সব কাজ ঠিকঠাক করতে পারি, বড়টা যাতে সব কাজ ঠিকঠাক করতে পারি। এই যে নামটা লিখেছি, যে এখন রিহানও লিখতে হবে, কি চাপ বলুন তো। সেই ব্যথা তো লাগছে, সবাই ভাবে ব্যথা নেই, ব্যথা প্রচুর। খোদাই করা, হাতের মধ্যে নাম খোদাই করা কম কথা। তো যাকে ঠাকুরের অশেষ কৃপায়, পরমেশ্বরের অশেষ কৃপায় আমার জীবনে যত ভালো কিছু হয়, আমি সব কিছুর জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই। ইভেন খারাপ কিছুর মধ্যে আমার ঈশ্বরের আশীর্বাদ থাকে, যে সেই খারাপটার মধ্যে অনেক কিছু ভালো থাকে, যেটা আমাকে শেখায় বা আমাকে জীবনের পথে অনেক আগিয়েছে, এখন অবধিও আগাচ্ছে। এত আমার ঈশ্বরের কৃপার জন্যে আজকে জীবনটা জীবনটা আমার ঠিকঠাক, সবাই ঠিকঠাক, সবাই এখন আবার ব্যাক টু নর্মাল লাইফ স্টার্ট করেছি। সব কিছু নর্মাল হচ্ছে, সব নর্মাল আবার আগের মতন করার চেষ্টা করছি। জিমেও যাচ্ছি,
সব কিছু পারফেক্ট। রায়ান 2-তে উঠে গেছে, রায়ান স্কুলও স্টার্ট হবে আবার। একটু তো চাপ গেছে, অনেক চাপ গেছে, কিন্তু চাপটাকে চাপ মনে করি নাই। সবসময় বিশ্বাস রাখছি যে আমি পারবো, আমার দ্বারা হবেই। আর এই তো জীবনের ছোট্ট কাহিনী। সেই টাইমটা যদি ভিডিও করতাম তখন নিজের মনের বহিঃপ্রকাশ ভালো করে করতে পারতাম। যেহেতু অনেকটা টাইম পার হয়ে গেছে, তাই এখন মনে হচ্ছে খুব সিম্পল, কিন্তু টাইমটা সত্যি এত সিম্পল ছিল না। যে টাইমে মানে আমার ব্লিডিংটা ছিল, মানে যখনই হতো না, মানে আমি খুব কাঁদতাম, কেন এরকম হচ্ছে, কেন ঠাকুর আমি কি ভুল করছি। হয়তো ছোট কোনো শিক্ষা আমাকে দিয়েছে, একটা ভুল কথা বলছিলাম আমি, সেই কথার জন্যই এই জিনিসটা আমার হয়েছে, যেটা শাস্তি রূপে ঠাকুর আমাকে দিয়েছে। যে কেন, কিসের জন্য বলেছো, এগুলা বলা ভালো না। ওটা আমি একটা জিনিসকে মর্যাদা দেইনি, সে মর্যাদা দেওয়াতে শেখালো এই ঘটনার পর। এখন সব ঠিকঠাক আছে ঈশ্বরের অশেষ কৃপায়। আশা করি আমরা আবার ভালো করে ভিডিও করব, তাই না? হ্যাঁ করবো তো, বলো। হ্যাঁ করবো আমি। রাধে করবো। রাধে কিছু বলো তো। এনজয় করে সুইমিং পুল যাব অনেক। ওই এখন তুমি কিছু বলো। হ্যাঁ এই যে রাধে কি বললো, এই যে আমার ডার্লিং, এ সোনা মিষ্টি মেয়ে, ও আসবে তাড়াতাড়ি দেখা করতে আমার সাথে। যাক, আমাদের ভিডিও আজকের মতন এটুকুই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে, দেখা হবে। টাটা 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 টাটা।